মৌলের পর্যাবৃত্ত ধর্ম অর্থাৎ এখানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় আর মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি বা তাদের সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা জানব পর্যাবৃত্ত কি। দেখো, পর্যাবৃত্ত আমরা কাকে বলবো? মৌলের পারমাণবিক যে ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোর ধর্মের একটা পুনরাবৃত্তি ঘটছিল। সেই যে পুনরাবৃত্তি ঘটা পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সেই ঘটনাটাকে আমরা বলবো পর্যাবৃত্ত। ঠিক আছে? আর পর্যাবৃত্ত ধর্ম বলতে আমরা এখানে কি জানি? দেখো, পর্যাবৃত্ত ধর্ম বলতে মৌলের যে সমস্ত ধর্মগুলো সেটা ভৌত হতে পারে বা রাসায়নিকও হতে পারে, সেই ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায় সারণীর পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর যে পরিবর্তন ঘটে বা পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলবো। তাহলে আরেকবার বলছি যে পর্যাবৃত্তটা কি? যে পারমাণবিক ভর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে মৌলগুলো পুনরাবৃত্তি ঘটবে ধর্মের, তাকে আমরা পর্যাবৃত্ত বলবো। আর পর্যাবৃত্ত ধর্মটা কি? পর্যাবৃত্ত ধর্ম হলো যে সমস্ত ধর্মগুলো পর্যায় সারণীর পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর পুনরাবৃত্তি ঘটবে পারমাণবিক ক্রমাঙ্ক আর পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, তাকেই আমরা বা সেই সমস্ত ধর্মগুলোকে আমরা বলবো পর্যাবৃত্ত ধর্ম। এবারে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আছে, দেখো তো তোমাদের মাধ্যমিকের যে সিলেবাস তাতে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীয়ন শক্তি আর জারক বা বিজারক বা জারণ ধর্ম বা বিজারণ ধর্ম, এই কয়েকটা আমাদের আছে, যা নিয়ে আমরা আলোচনা করব আজকে। পর্যাবৃত্ত ধর্ম নয় যেগুলো হচ্ছে তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম। অর্থাৎ এখানে তেজস্ক্রিয়তা মৌলের যে পর্যায়ক্রমিক ধর্মের মধ্যে বা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়বে না, কারণ তেজস্ক্রিয়তা সম্পূর্ণ যে মৌলের নিউক্লিয়াসের একটা ঘটনা। দ্রাব্যতা তার দ্রাবকের পরিমাণের ওপর নির্ভর করবে। চুম্বক ধর্ম এইগুলো কিন্তু পর্যাবৃত্ত ধর্ম নয়। তোমাদের 1 নম্বরে কোশ্চেন দেয় যে এমসিকিউ টাইপ যে কোশ্চেন হয় তাতে বলে দেবে পর্যাবৃত্ত ধর্ম নয় কোনটি, 4টা অপশান দিয়ে দেবে, তার মধ্যে তাকে বেছে নিতে হবে। তো তোমাদের যদি অপশান দেয় যে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীয়ন শক্তি আর তেজস্ক্রিয়তা, তাহলে কোনটাকে তোমরা বেছে নেবে যে পর্যাবৃত্ত ধর্ম নয়? তখন তেজস্ক্রিয়তাটাকে বেছে নিতে হবে। ঠিক আছে? পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস, এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। তো এই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি। দেখো, একটা বিচ্ছিন্ন যে পরমাণুকে, একটা নির্দিষ্ট মৌলের একটা নির্দিষ্ট মৌলের বিচ্ছিন্ন পরমাণুকে যদি আমরা নিই, যদি ধরে নিলাম আমরা সোডিয়াম, ঠিক আছে? সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি 11, আর এদের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে KLM। ঠিক আছে? কক্ষপথগুলো আমরা লিখে নিলাম। তো প্রথম কক্ষপথে হচ্ছে কেতে 2টো থাকবে, তারপর এলে থাকবে 8টি, এমে থাকবে 1টি। এদের যদি আমরা চিহ্নিতকরণ করি তাহলে কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন। তার বহিস্তম কক্ষপথে কটা কক্ষপথ থাকবে? 3টে কক্ষপথ থাকবে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরের কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন। তাহলে আমরা 8টা ইলেকট্রন বুঝিয়ে দেব, এ হচ্ছে 8টি ইলেকট্রন। ঠিক আছে? আর বহিস্তম যে কক্ষপথ এম কক্ষপথ, সেই এম কক্ষপথে 1টি থাকবে। ঠিক আছে? এই বাইরে থাকা যে ইলেকট্রনগুলোকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে? এরপর দেখো, এই বিচ্ছিন্ন যে পরমাণু, সেই পরমাণু সোডিয়ামের যে পরমাণু, এই পরমাণুর দেখো নিউক্লিয়াস থেকে, অর্থাৎ যে সেন্টার, অর্থাৎ যদি আমরা এইটাকে সেন্টার ধরি, নিউক্লিয়াস ধরি, এই সেন্টার থেকে বাইরে থাকা যে কক্ষপথে, অর্থাৎ এম কক্ষপথে থাকা যে একটি ইলেকট্রন, সেই ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলবো? সেই দূরত্বটাকে পারমাণবিক ব্যাসার্ধ বলবো।
ঠিক আছে, আমরা তো জেনে এসেছি একটা সার্কেলের মধ্যে যদি সেন্টার থেকে তার যে পরিধির ওপর একটা কোনো যদি লম্ব টানি তাহলে সেটা তার কি হবে, ব্যাসার্ধ হবে। এটা আমরা জানি, অঙ্কের সময় যে দেখে এসেছি, সেই জিনিসটাই এখানে বললাম যে সেন্টার নিউক্লিয়াস থেকে বাইরের থাকা সর্বশেষ যে বহিস্তম ইলেকট্রন তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলবো, পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো পারমাণবিক ব্যাসার্ধ তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা তার সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বলবো। তো এখানে একটা ব্যাপার দেখো, বিচ্ছিন্ন পরমাণু পাওয়াটা কিন্তু কঠিন। বেশিরভাগ মৌলেরই বিচ্ছিন্ন পরমাণু পাওয়া যাবে না, কারণ কি, তারা বিভিন্ন যৌগ, আয়নীয় যৌগ, কোভ্যালেন্ট যৌগ, বিভিন্ন যৌগে তারা অবস্থান করে, যার ফলে তাদের বিচ্ছিন্ন পরমাণু পাওয়া কষ্টকর। তো এইভাবে পারমাণবিক ব্যাসার্ধ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। যে সমস্ত কারণে এইভাবে পারমাণবিক যে ব্যাসার্ধ ব্যাখ্যা করা কঠিন, সেই কারণ তিনটি আমরা দেখে নিই। দেখো, পরমাণুর যে সুনির্দিষ্ট বহিস্তম একটা সীমা, সেই সীমা কিন্তু থাকে না, সুনির্দিষ্ট একটা সীমা থাকবে না, কারণ ইলেকট্রনগুলো ক্লাউড অর্থাৎ মেঘ আকারে অবস্থান করবে নিউক্লিয়াসের বাইরে। আর বিচ্ছিন্ন পরমাণু পাওয়া সম্ভব হবে না, কারণ তারা কোভ্যালেন্ট বন্ড, যেটাকে আমরা সমযোজী বন্ধন বলি, বা আয়নীয় বন্ধন বা ভ্যান ডের ওয়ালস ফোর্সের দ্বারা তারা অ্যাট্রাকটিভ অবস্থায় থাকে। তো বিভিন্ন রকম কারণের জন্য তাদের বিচ্ছিন্ন পাওয়া অসম্ভব। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, সেটা আলাদা কথা। বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছিন্ন পাওয়াটা সম্ভব হয় না। তৃতীয়ত দেখো, পরমাণুর আকার বা ব্যাসার্ধ খুবই ছোট হয়। দেখো, এটা তো কোনো মিটার বা সেন্টিমিটারের ব্যাপার না যে আমি ফিতা দিয়ে মেপে বলে দিতে পারবো। তো অণু, পরমাণু খুব সূক্ষ্ম জিনিস। অণু বড় হলেও পরমাণু কি ক্ষুদ্র একটা একক মৌলের। তো পরমাণুকে সাধারণত আমরা একদম ক্ষুদ্র ধরি, মৌলের একটা ক্ষুদ্রতম একক। তো তাদেরকে স্বাভাবিকভাবে আমরা মেজারমেন্ট করতে পারবো না, পারমাণবিক ব্যাসার্ধ এতটাই ক্ষুদ্র হয়। ঠিক আছে, একটা অ্যামস্ট্রমে বা পিপিএমে আমরা এককে আমরা পরিমাপ করি, এতটাই ক্ষুদ্র। তাই তাদের পরমাণুর আকার বা ব্যাসার্ধ খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো না। তার জন্য কিছু আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু বিচ্ছিন্ন পরমাণু পাওয়াটা খুবই কঠিন, বা তাদের এইভাবে পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করা কঠিন হয়ে ওঠে। তো এই সমাধানের জন্য কি করা হয়, দেখো, এর সমাধানের জন্য সমযোজী, যদি কোনো মৌল সমযোজী বন্ধন করে, সেই সমযোজী বন্ধন করলে, ধরে নিলাম আমি ক্লোরিন আর ক্লোরিন, এরা তো হচ্ছে সমযোজী বন্ধন গঠন করেছে, তাহলে এই যে সেন্টার থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিস্তম কক্ষপথের দূরত্ব আর, আবার এই ক্লোরিনের ক্ষেত্রেও সেন্টার থেকে বহিস্তম যে ইলেকট্রন তার দূরত্ব হচ্ছে আর, তাহলে পারমাণবিক যে ব্যাসার্ধ তা আমরা কিভাবে পেলাম, এই দুটোর যে মোট অর্থাৎ সমষ্টি, সেই সমষ্টিকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ, যেটা হবে 2r। ঠিক আছে, এটা সমযোজীর ক্ষেত্রে দেখালাম। এই রকম যদি আমরা HCl এর ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রেও আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এদের ডিস্টেন্সটাকেই বলবো আমরা কি, তাদের পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেল? পারমাণবিক ব্যাসার্ধ যে পর্যায়ক্রমিক পরিবর্তন, দেখো, যদি আমরা পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে যদি ডান দিকে অগ্রসর হয় ক্রমশ, তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পাবে বা কমতে থাকবে। ঠিক আছে, কেন কমতে থাকবে, কারণটা কি, কারণটা দেখো খুব ইম্পর্টেন্ট। কারণটা কেন ইম্পর্টেন্ট বলছি, তোমরা অবশ্যই ভালো করে এটা মন দিয়ে বুঝবে। কারণ দেখো, এখানে কারণটা হচ্ছে, দেখো, যদি আমরা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক যে পারমাণবিক ক্রমাঙ্কটা কি হবে, ক্রমশ বৃদ্ধি পায়। ফলে দেখো, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একটা কথা মাথায় রাখবে, যদি আমরা দ্বিতীয় নম্বর পর্যায়ে যাই, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, তাদের কক্ষপথ একটা নির্দিষ্ট থাকবে, বহিস্তম যে কক্ষপথ নির্দিষ্ট। যদি আমরা
লিথিয়ামের ক্ষেত্রে যদি ধরি, লিথিয়ামের কত হয়, লিথিয়ামের হচ্ছে 3, তাহলে বহিস্তম কক্ষপথে কটা থাকবে, দুটো থাকবে, কে থাকবে আর হচ্ছে কি এল থাকবে, তাই তো। ঠিক একই রকমভাবে লিথিয়ামের পর বেরিলিয়াম যদি ধরি, তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক 4, তার কক্ষপথে কেতে দুটো থাকবে, এলে কত হবে, দুটি হবে। ঠিক একই রকমভাবে বোরন যদি ধরি, বোরনের ক্ষেত্রে হচ্ছে 5, তার কে কক্ষপথে দুটি আর এল কক্ষপথে হচ্ছে 3টি। আবার কার্বনের ক্ষেত্রে যদি আমরা ধরি 6, তাহলে তার কে কক্ষপথে দুটি আর হচ্ছে এল কক্ষপথে 4টি। এই রকম করে পরপর পরপর একদম ফ্লোরিন পর্যন্ত, যেটা হচ্ছে 9, তার কে কক্ষপথে হচ্ছে দুটি, এল কক্ষপথে, ঠিক আছে। এরপর আসছে কি নিয়ন, নিয়নের হচ্ছে 10, একটা নিষ্ক্রিয় মৌল, কে কক্ষপথে দুটি, তার এল কক্ষপথে 8টি। দেখো একদম লিথিয়াম থেকে একদম নিয়ন পর্যন্ত একটা না, ঠিক আছে। এই বরাবর দেখো প্রত্যেকটারই কক্ষপথ কিন্তু দুটোই আছে, অর্থাৎ এরা দ্বিতীয় পর্যায়ের মৌল। এরা কি দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার জন্য এদের দুটো কক্ষপথই বর্তমান থাকবে। দুটো কক্ষপথে বর্তমান আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হবে, নিউক্লিয়াস, এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, বাইরের কক্ষপথ কে, তারপরে কক্ষপথ হচ্ছে এল। তো আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে ধরি, লিথিয়ামের ক্ষেত্রে ভেতরের কক্ষপথে দুটো থাকবে, বাইরের কক্ষপথে একটি। আবার দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষপথে দুটি হবে, আবার বোরনের ক্ষেত্রে কী হবে, বাইরের কক্ষপথে 3টি। এইভাবে বাড়তে বাড়তে একদম কটা পর্যন্ত থাকবে, 8 পর্যন্ত যাবে। 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত হয়। 8 পর্যন্ত হওয়ার পর আবার কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আবার সেটা যদি পরের যে কক্ষপথ আসে, অর্থাৎ আমরা যেটাকে এম কক্ষপথ ধরি, যদি এম কক্ষপথে ফিল আপ হয়, তখন তাদের পর্যায় সংখ্যা কী হবে, পর্যায় সংখ্যা 3 হয়ে যাবে। যেহেতু আমরা দ্বিতীয় পর্যায় বরাবর যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, কেবলমাত্র এল কক্ষপথে ইলেকট্রন বাড়ছে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে। ফলে কি হচ্ছে দেখো, নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যাও বাড়ছে, আর বহিস্তম কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে। ফলে যে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে পজিটিভ প্রোটন, তা বাইরের কক্ষপথে ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ করবে। দেখো নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ বাড়ার সাথে সাথে কী হয়, বহিস্তম কক্ষপথে প্রতি তার আকর্ষণ বল বেশি হয়, ফলে ওই ইলেকট্রনগুলোকে নিজের দিকে, নিউক্লিয়াসের দিকে টেনে রাখে, ফলে তাদের আকার ক্রমশ কী হবে, কমতে শুরু করবে। তাহলে আমরা লিথিয়াম থেকে যত হচ্ছে আমরা ফ্লোরিন আর নিয়নের দিকে যাব, তত হচ্ছে তাদের যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। এর একটাই কারণ হচ্ছে পজিটিভ যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে, যার ফলে তাদের আকৃতিটা অনেকটা ছোট হয়। ক্লিয়ার? দেখো এবারে শ্রেণী বরাবর কি পরিবর্তন হয়। যদি আমরা পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচ বরাবর যাই, ওপর থেকে যত নিচের দিকে যাব কি হবে, নিচের দিকে গেলে তাদের যে পর্যায় সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে, পর্যায় সংখ্যা বৃদ্ধি পায়। পর্যায় সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি, তাদের বহিস্তম কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাওয়া। পর্যায় সংখ্যা যখনই বৃদ্ধি পাবে, ধরলাম লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের পর্যায় হচ্ছে 2, তারপর 3 নম্বর পর্যায়ে কি থাকবে, লিথিয়ামের পর কি হবে বলো, সোডিয়াম, তারপর কি হবে, পটাশিয়াম, 4 নম্বর পর্যায়। দেখো এখানে পর্যায় সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে বহিস্তম যে কক্ষপথে যে সংখ্যা তাও কিন্তু বৃদ্ধি পাবে। এর ক্ষেত্রে দুটো কক্ষপথ ছিল, কে আর এল। সোডিয়ামের ক্ষেত্রে চলে আসছে কে এল, আবার এম আসছে। আবার পটাশিয়ামের ক্ষেত্রে দেখো কে এল এম আবার এন আসছে। তো এই যে পর্যায় সংখ্যা যতই বাড়ছে, তাদের বহিস্তম কক্ষপথের সংখ্যাও বাড়বে। যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে ধরি, তাহলে নিউক্লিয়াসের বাইরে দুটো কক্ষপথ, এটা হচ্ছে লিথিয়াম। ঠিক একই রকমভাবে যদি আমরা সোডিয়াম ধরি, তাহলে তার বহিস্তম কক্ষপথে 3টে থাকবে কক্ষপথ। আর পটাশিয়ামের ক্ষেত্রে ধরলে
পটাশিয়ামের ক্ষেত্রে কতটা থাকবে, 4টা থাকবে টোটাল। ঠিক আছে, ফলে দেখো এই যে সেন্টার থেকে বহিস্তম কক্ষপথের যে থাকা যে ইলেকট্রন, তার যে ডিস্টেন্সটা হবে সেটাকে যদি R1 ধরি, সোডিয়ামের ক্ষেত্রে তার ডিস্টেন্সটাকে যদি আমরা R2 ধরি, আবার পটাশিয়ামের ক্ষেত্রে তার ডিস্টেন্সটা যদি আমরা R3 ধরি, তাহলে দেখো R3টা গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। অর্থাৎ যে দেখো জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখো যদি আমরা ঘর একটা তৈরি করলাম, তো তার বাইরে একটা প্রাচীর দিলাম, ঠিক আছে, ঘরের যে বাউন্ডারি বা দেওয়াল আছে সেটা একটা ধরে নিলাম সাবসেল বা কক্ষপথ, তারপর আরেকটা প্রাচীর দিলাম, প্রাচীর দিলে কি হচ্ছে, তাদের এরিয়াটা অনেকটা বাড়ছে, তারপর আবার একটা যদি প্রাচীর দিই তাহলে আবার এরিয়া বাড়বে, তাহলে কি হবে, তাহলে আমার যে ঘরের আমি যেখানে দাঁড়িয়ে আছি মিডল পয়েন্টে, সেখান থেকে প্রথম প্রাচীরের যে দূরত্ব সেটা অনেকটা কম হয় দ্বিতীয় প্রাচীরের থেকে, আবার দ্বিতীয় প্রাচীরের দূরত্বটা তৃতীয় প্রাচীরের থেকে কম হবে। জিনিসটা একটা যদি থাকে এদের মধ্যে যে ডিস্টেন্স, আরেকটা হয়ে গেলে তাদের মধ্যে যে ডিস্টেন্স, আরেকটা হয়ে গেলে তাদের মধ্যে ডিস্টেন্স কী হয়, ডিস্টেন্সটা সবসময় কী হবে, বাড়তে থাকবে। ডিস্টেন্স বাড়ার সাথে সাথে দেখো নিউক্লিয়াস থেকে কক্ষপথের সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রনগুলো কি দূরবর্তী স্থানে অবস্থান করবে। দূরবর্তী স্থানে যখনই অবস্থান করবে তখনই হচ্ছে যে নিউক্লিয়াসে থাকা প্রোটন চার্জ ওই বহিস্তম কক্ষপথে থাকা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দুর্বল হবে। আকর্ষণ দুর্বল যখনই হবে তাদের আকারটা কি হবে, ক্রমশ বাড়তে থাকবে। তাহলে পর্যায় সারণীর ওপর থেকে নিচের দিকে যত যাব তাদের পারমাণবিক যে ব্যাসার্ধের যে অর্ডার তা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তাদের অর্ডার। ক্লিয়ার হলো? এবারে দেখো এককগুলো কী কী হয়, ppm পিকোমিটার বা অ্যামস্ট্রম এককে আমরা পরিমাপ করি, এটা আমরা আগে বলে এসেছি। ঠিক আছে, সোডিয়াম যদি একটা এই অবস্থায় রাখি, সোডিয়াম শুধুমাত্র সোডিয়াম, তাতে কোনো চার্জ নেই, তাদের যে ব্যাসার্ধ হবে এই সোডিয়ামের যদি প্লাস হয়ে যায় তার ব্যাসার্ধ বাড়বে না কমবে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু লক্ষ্য রাখো। দেখো সোডিয়াম যখন হচ্ছে শুধুমাত্র সোডিয়াম, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী হবে, কেতে দুইটা থাকবে, আর এলে হচ্ছে 8টি, আর হচ্ছে এমে হচ্ছে 1টি ইলেকট্রন। যখন এনএ প্লাস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে, কেতে হচ্ছে 2টি, আর হচ্ছে এলে হচ্ছে 8টি, কিন্তু এমে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, কারণ পজিটিভ হয়ে গেছে। এর ক্ষেত্রে দেখো সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11টি আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, কিন্তু Na প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11টি, প্রোটন সংখ্যা 11টি, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গিয়েছে। কারণ কি, দেখো এখান থেকে সোডিয়াম থেকে যখন Na প্লাস হচ্ছি তখন একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, ফলে ইলেকট্রন সংখ্যাটাও 10 হয়ে যাবে। দেখো ইলেকট্রন সংখ্যা কমছে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন সংখ্যার থেকে, তাহলে কি হয়, নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা ওই বহিস্তম কক্ষপথে অনেকটা বেশি হয়, ফলে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। যদি আমরা কক্ষপথের সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে চাই, দেখো এখানে কক্ষপথ 3টি ছিল, সেই ক্ষেত্রে যে পারমাণবিক ব্যাসার্ধ হবে, আর হচ্ছে কক্ষপথ 2টি হলে তার পারমাণবিক ব্যাসার্ধ জেনারেলি কম হবে। সেই জন্য আমরা এদের অর্ডার কি লিখব, Na প্লাস হচ্ছে ছোট Na থেকে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখো যে কোনো মৌলের মানে নিস্তরিত অবস্থায় যে পারমাণবিক ব্যাসার্ধ হয় তার যদি পজিটিভ হয়ে যায়, সেই আয়নে পজিটিভ আয়নে পরিণত হয়, সেই ক্ষেত্রে তার পারমাণবিক ব্যাসার্ধ সব সময়ই কম হবে। আবার যার পজিটিভ চার্জ বেশি হয়, একই মৌল ধরলাম আয়রন Fe2+, Fe3+, এদের পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি, যার পজিটিভ চার্জ বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে কোনো একটা মৌল আমরা ধরে নিচ্ছি, যেমন ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা দেখে নিই, KLm, দুটো 8টি আর হচ্ছে 7টি। ঠিক আছে, এম কক্ষপথে 7টি থাকবে, এখানে এর যে প্রোটন সংখ্যা 17টি, ইলেকট্রন সংখ্যা 17টি। ক্লোরিন যদি মাইনাস হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয়, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 8টি হয়ে যায়।
ফলে এখানে যে প্রোটন সংখ্যা কিন্তু 17ই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা 18 হয়ে গেছে। অর্থাৎ বহিস্তম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। দেখো 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে ব্যালেন্স করে ধরে রাখছিল, যখনই প্রোটন সংখ্যা কমে গেছে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, তাহলে একটা ইলেকট্রন দেখো 17 জনকে ট্যাকেল করছিল, তো একটা যখনই শত্রু বেড়ে গেল তখন তাকে কি করবে, ট্যাকেল করা খুবই কষ্টকর হয়ে যায়, অর্থাৎ তাকে সুস্থিত করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। এই জন্য দেখো এখানে 17টি প্রোটন আর এখানে 18টি ইলেকট্রন, তো 17 ঠিক ছিল, কিন্তু যখনই 18 হয়ে যাবে তাদের যে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ প্রোটনের তা অনেকটা কম হয়ে যাবে, ফলে নেগেটিভ চার্জ যেটা হলো তার ব্যাসার্ধটা, পারমাণবিক ব্যাসার্ধ অনেকটা বেশি হয় নিস্তড়িত যে মৌলটা আছে তার থেকে। ক্লিয়ার? তাহলে কি বললাম, যদি কোনো মৌলের নিস্তড়িত অবস্থা থেকে যদি পজিটিভ আয়ন ফর্মেশন করে সেই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আর নেগেটিভ আয়ন ফর্মেশন করলে সেই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। দেখো আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি কি, একটা মৌল যা সর্বনিম্ন শক্তি স্তরে উপস্থিত আছে আর গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন একটা মৌল, তো সেই মৌল থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য আর কি বর্জন করে পজিটিভ ক্যাটায়ন উৎপন্ন করতে যে শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ যে এনার্জি লাগবে। দেখো কোনো একটা মৌল তার বহিস্তম কক্ষপথে একটা ইলেকট্রনকে কি করব, সম্পূর্ণরূপে বর্জন করে দেব, ফলে কি হবে, পজিটিভ আধান হবে। আর পজিটিভ আধানগ্রস্ত হওয়ার জন্য শুধু তো কোনো মৌল একটা ইলেকট্রন বর্জন করে দিবে না, তাতে কিছু পরিমাণ শক্তি দিতে হবে। ধরলাম সোডিয়ামের ক্ষেত্রেই ধরছি, ঠিক আছে, সোডিয়াম তার কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি আর এম কক্ষপথে 1টি। তো এই যে একটি ইলেকট্রন আছে, এই একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য যদি আমরা বর্জন করতে চাই তাহলে তো সে শুধু করবে না, কারণ নিউক্লিয়াস দ্বারা ওই বহিস্তম ইলেকট্রনটি কি হয়, আকর্ষিত অবস্থায় থাকে, আকর্ষণ করে রাখে বাইন্ডিং অবস্থায়। তো এই ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে যদি বর্জিত করি আমরা Na+ তৈরি করি, অর্থাৎ এই রকম যদি করি 8টা পজিটিভ তৈরি করতে কি হবে, কিছু পরিমাণ শক্তি লাগবে, সেই শক্তিটাকেই আমরা কি বলবো, আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি। ঠিক আছে, আর একবার বলছি যে সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো একটি গ্যাসীয় অবস্থাতে কোনো মৌলের বহিস্তম কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্জন করে পজিটিভ আধানগ্রস্ত মৌলে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিকে আমরা বলবো আয়নীয়ন শক্তি। ঠিক আছে, আয়নন শক্তির এককগুলো কি কি, দেখো এককগুলো হবে কিলো ক্যালোরি পার মোল আর হচ্ছে কিলোগ্রাম মোল ইলেকট্রন ভোল্ট পার পরমাণু, এ হচ্ছে তার একক। এবারে আয়নাইজেশন শক্তি কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে তা আমরা দেখি। দেখো নির্ভরশীল বিষয়গুলো নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণের উপর, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ যত বাড়বে আয়নাইজেশন যে শক্তি তার পরিমাণও তত বৃদ্ধি পাবে। কেন, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বাড়লে, যদি একটা কোনো মৌলের ক্ষেত্রে ধরলাম আমরা আয়রনের ক্ষেত্রে ধরলাম, একটা ইলেকট্রনকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করে Fe+ করলাম, ঠিক আছে, তো Fe+ হওয়ার পর সেইখান থেকে যদি আমরা আবার একটা ইলেকট্রনকে বের করতে চাই কি হবে, Fe2+ হবে। আবার যদি একটা ইলেকট্রনকে বের করতে চাই তাহলে কি হয়, Fe3+ হবে, তাই তো। তো এই যে যখন কোনো একটা মৌল থেকে পজিটিভ চার্জ উৎপন্ন হলো একটা ইলেকট্রন বর্জন করে,
তারপর কিন্তু আবার সেই পজিটিভ চার্জ থেকে আবার পজিটিভ চার্জ হতে গেলে কি করতে হবে, অনেক বেশি পরিমাণ শক্তি লাগাতে হবে। বোঝা গেল না? এমনি স্বাভাবিক অবস্থায় এম একটা ধরলাম মৌল, সেখান থেকে একটা ইলেকট্রন বর্জন করে সে পজিটিভ হলো। আবার যদি ওই পজিটিভ থেকে আবার একটা ইলেকট্রন বের করতে চাই, সেই ক্ষেত্রে কি হয়, ওই যে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা একটা তো এমনিতেই বেশি ছিল, ফলে যখন আবার একটা ইলেকট্রন বের করতে চাইব, ওই যে অতিরিক্ত যে পজিটিভ চার্জ নিউক্লিয়াসের মধ্যে তা কিন্তু ওই ইলেকট্রনটাকে বের হতে বাধা দেয়, যার জন্য বেশি পরিমাণ শক্তি লাগাতে হয়। সেই জন্য এই পয়েন্টটা বলা হয়েছে, নিউক্লিয়াসের ধনাত্মক আধান যত বেড়ে যাবে তত তার আয়নাইজেশন পোটেনশিয়ালের যে ভ্যালু বা পরিমাণ বা মান তা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, পারমাণবিক ব্যাসার্ধের ওপর, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আয়নাইজেশন যে এনার্জি তার একটা ফ্যাক্টর থাকে। পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে, যে পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়ার সাথে সাথে কি হয়, মৌলের আকৃতিটা কি হবে, বাড়তে থাকবে। মৌলের আকৃতি কি বাড়তে থাকবে, ফলে নিউক্লিয়াস থেকে যে বহিস্তম যে ইলেকট্রন, এইখানে যে নিউক্লিয়াস থেকে বহিস্তম যে ইলেকট্রন, তাদের যে আকর্ষণ বলের যে টানটা অনেকটাই বেশি হবে। যত দূরত্ব বাড়বে তত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল তত কি হয়, কমতে থাকবে। ফলে দূরত্ব বাড়ার সাথে সাথে তাদের কি হবে, আয়নাইজেশন যে এনার্জি লাগছিল একটা ধনাত্মক চার্জ তৈরি করার জন্য, একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য, সেই বর্জন করাতে অনেকটাই কম শক্তি লাগবে, কারণ নিউক্লিয়াসের আকর্ষণ বল সেখানে কমে যায়। যদি আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে প্রথম যে ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু, সেই ক্ষার ধাতু বরাবর যদি আমরা নিচের দিকে যাই, একটা গ্রুপ 1, এটা কি গ্রুপ 1 বরাবর নিচের দিকে যদি যেতে থাকি, তখন কি হয়, এদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বাড়ে। সেই সাথে সাথে শক্তি, আয়নন শক্তি হ্রাস পায়। ক্লিয়ার? এবারে কি 3 নম্বর পয়েন্ট, ইলেকট্রন বিন্যাসের প্রকৃতির উপর। দেখো, ইলেকট্রন বিন্যাসের প্রকৃতি কিন্তু একটা বড় ফ্যাক্টর। যে মৌল যত, যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা বারবার দেখছি, কারণ এটা আমাদের খুব পরিচিত, তাই কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, আর এম কক্ষপথে হচ্ছে 1টি। ঠিক আছে, সর্ববহিস্তম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো যখন আমরা Na প্লাস করব, সেই ক্ষেত্রে কি হয়, কে কক্ষপথে 2টি আর এল কক্ষপথে 8টি হয়ে যায়, আর এম কক্ষপথে 0 হয়ে যায়। কত হয়, 0। ফলে এদের দেখো ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি লাভ করে, যার জন্য নেক্সট টাইম যদি আমরা এখান থেকে Na2+ করতে চাই, তা কখনোই সম্ভব হবে না। এই জন্য আমরা Na+ই পাই, Na2+ পাই না। ক্লিয়ার? দেখো পর্যায় বরাবর পরিবর্তনটা দেখো, এটা আমরা 2 নম্বর পর্যায়ের মৌলগুলোকে নিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই পর্যায় বরাবর যত আমরা যাব, কি হবে, পারমাণবিক যে ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাসের সাথে সাথে কি হয়, নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন বহিস্তম কক্ষপথে তা বৃদ্ধি পাবে। ফলে এদের আয়নাইজেশন যে এনার্জি তা ক্রমশ বাড়তে থাকবে। আইপি বা আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকবে। এদের যদি আমরা অর্ডার সাজাই, তাহলে কি হবে, লিথিয়াম সব থেকে কম হবে, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। ফ্লোরিনের সব থেকে আয়নাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তিটা বেশি হবে, আর লিথিয়ামের সব থেকে কম হবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে শ্রেণী বরাবর যদি আমরা ওপর থেকে নিচ বরাবর যাই, হ্যালোজেন গ্রুপ নিয়েছি,
যেটা গ্রুপ হচ্ছে 17 নিয়ে নিলাম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর উপর থেকে নিচে নামছি। সেই ক্ষেত্রে কি হয়, তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়, নিউক্লিয়াসে থাকা প্রোটন চার্জ বা পজিটিভ চার্জ বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা কম হয়। ফলে তাদের যে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি এর মানটা ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ উপর থেকে নিচ বরাবর যত যাব গ্রুপের, তত পজিটিভ হওয়ার প্রবণতাটা কি বাড়বে। আর পজিটিভ হওয়ার প্রবণতা বাড়লে এই যে এনার্জি তা কম লাগবে। জিনিসটা দেখো, যখন এম গ্যাস থেকে যখন এম প্লাস গ্যাস হচ্ছে, সেই যে প্রবণতা এম প্লাস হওয়ার প্রবণতা যদি বেশি থাকে তাহলে এনার্জিটা কম লাগবে, আর প্রবণতা কম হলে এনার্জি বেশি লাগবে। সেই কনসেপ্টটা এখানে কাজ করছে। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জিটা সব থেকে কম কার হবে, আয়োডিনের, সব থেকে বেশি কার হবে, ফ্লোরিনের। তাহলে আমরা এইভাবে অর্ডারটা লিখতে পারবো। এর কথা তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণু ক্লোরিন, এরা পরস্পর যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, বা হাইড্রোজেন এরা পরস্পর যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তো সেই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন যে ইলেকট্রন যে জোড়, এই যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড় যে টানার প্রবণতা যার বেশি হবে, অর্থাৎ এখানে যেহেতু সেম আছে, ক্লোরিন আছে, ফলে ইলেকট্রনের যে জোড় তা মিড পয়েন্টে থাকবে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, এই ইলেকট্রন জোড়টা কি একটা মিডল পজিশনে থাকবে, দুজনই সমানভাবে আকর্ষণ করবে। যদি আমরা এইচ আর সিএল এর ক্ষেত্রে ধরি, সেই ক্ষেত্রে দেখো ইলেকট্রন যে জোড়, সেই ইলেকট্রন জোড়টা কি হবে, ক্লোরিনের দিকে টেনে রাখবে। এই যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা অপরাতড়িৎ ধর্মিতা। এই নামটাও ভালো করে মনে রাখবে, অপরাতড়িৎ ধর্মিতা, যেটা আমাদের মাধ্যমিকে অনেক সময় দিয়ে দেয় যে অপরাতড়িৎ ধর্মিতা কার বেশি, তখন আমরা তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে পরিচিত, ফলে অপরাতড়িৎ ধর্মিতা আমরা খুঁজে পাই না, তাই এই নামটা লিখে রাখলাম। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। তো তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। এবারে দেখো পর্যায় বরাবর কি পরিবর্তন হয়। পর্যায় বরাবর যদি আমরা যাই, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যত আমরা অগ্রসর হব, মৌলের তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা তত বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা ধর্ম বৃদ্ধি পায়। আবার গ্রুপের ওপর থেকে যত আমরা নিচের দিকে যাব, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় বা কমতে থাকে। ঠিক আছে, পরে আমরা আসছি জারণ বিজারণ ধর্ম। দেখো জারণ বিজারণ ধর্মটা কি আগে আমরা দেখে নিই। কোনো একটা মৌল তা যদি ইলেকট্রনকে বর্জন করে পজিটিভে পরিণত হয়, অর্থাৎ ধনাত্মক আধানে পরিণত হয়, সেই ক্ষেত্রে কি হয়, জারণ হয়। এটা আমরা জেনে এসেছি। আবার কোনো মৌল যদি একটা ইলেকট্রন, এটাকে আমরা এন ধরে নিচ্ছি, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎ ধর্মিতা লাভ করে, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো, বিজারণ। এটা আমরা জানি। ঠিক আছে, তো যে যত সহজে, অর্থাৎ কোনো মৌল যদি সহজেই ইলেকট্রন বর্জন করে পজিটিভ আধানে পরিণত হয়, অর্থাৎ তাদের জারণ সহজে ঘটে, সেই ক্ষেত্রে তার জারণ ক্ষমতা বেশি হবে, ঘটায় তার জারণ ক্ষমতা বেশি হবে। আর যে মৌল সহজেই বিজারণ ঘটায়, তার বিজারণ ক্ষমতা বেশি হবে। ঘটবে শ্রেণী বরাবর কি পরিবর্তন ঘটবে সেটা জানার আগে আমরা জেনে নেব জারণ বিজারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নির্ভরশীল বিষয়গুলো দেখো, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয়ন শক্তি, আর ইলেকট্রন আসক্তি, আর তড়িৎ ঋণাত্মকতা। এই সমস্ত মানগুলো যত বাড়বে
তত কিন্তু তার জারণ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে। আর বিজারণ দেখো, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা দুটো হচ্ছে বিপরীত প্রক্রিয়া। যে ক্ষেত্রে জারণ ক্ষমতা বাড়বে সেই ক্ষেত্রে বিজারণ ক্ষমতা কমবে, আবার যে ক্ষেত্রে জারণ ক্ষমতা কমবে সেই ক্ষেত্রে বিজারণ ক্ষমতা বাড়বে। তো পর্যায় বরাবর কি পরিবর্তন হয়? পর্যায় বরাবর যদি আমরা যাই বাম থেকে ডান দিক বরাবর, সেই ক্ষেত্রে জারণ ক্ষমতা বাড়ে আর বিজারণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে, যেহেতু বিপরীত প্রক্রিয়া। শ্রেণী বরাবর দেখো জারণ ক্ষমতা কিন্তু হ্রাস পায়, বিজারণ ক্ষমতা সেই জায়গায় বৃদ্ধি পাবে।